হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা সামনে যে পরীক্ষা আসতে চলেছে এসএলএসটি 2025-এর সেই পরীক্ষারই একটি অন্যতম সাবজেক্ট ভূগোলের খুব একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে জিওগ্রাফিক্যাল থটের অন্তর্গত ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা যদি সিলেবাসটা দেখো 2016-র, তাহলে থটের মধ্যে নিয়ন্ত্রণবাদ রয়েছে। যেহেতু আমরা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে কম বেশি যারা এইচএসের সঙ্গে পড়াশোনার সঙ্গে আমরা যুক্ত আছি, অর্থাৎ এইচএস টিউশন পড়াই, তো তারা কম বেশি সেই সমস্ত বিষয়গুলো পড়াশোনার মধ্যে টাচে রয়েছি। কিন্তু অনেক দিন আগে যারা অনার্স এমএ কমপ্লিট করেছি তাদের এই থট বিষয়টা অনেকটা কিন্তু ডিটাচ হয়ে গেছে। তো তার জন্যই প্রথম আমাদের এই চ্যানেলে এসএলএসটির যে ভিডিও সেটি নিয়ন্ত্রণবাদ নিয়ে আসতে চলেছে, এবং অবশ্যই নিয়মিত এই 3 মাস এখানে কিন্তু নিয়মিত রেগুলার ক্লাস হবে এসএলএসটি নিয়ে ভূগোল বিষয়ে। এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা কোন কোন ভিডিও চাইছো। আমরা সেইগুলোর উপরই বেশি জোর দিচ্ছি, যেগুলো কিন্তু খুব বোঝার বিষয়, যেগুলোতে প্রশ্ন পড়লে কিন্তু সহজেই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঘুরিয়ে প্রশ্ন পড়তে পারে, যেগুলো মনে কম থাকে সেগুলোই, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু নিয়ে ভিডিও অত করছি না। তো আজ থেকে প্রথম ক্লাস এবং রেগুলার এই ক্লাস আসতে থাকবে। আজ 5ই জুন থেকে আমাদের ক্লাস শুরু হলো। তো অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্ট বক্সে। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করছি। প্রথমেই যেটা রয়েছে তত্ত্ব বা মতবাদ, সেটা হচ্ছে ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ। এই মতবাদের যেটা বেসিক কনসেপ্ট সেটি হচ্ছে পৃথিবীতে সব কিছুই প্রকৃতি নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ ম্যান এখানে বা মানুষ এখানে প্যাসিভ ভূমিকা পালন করছে, পরোক্ষ ভূমিকা পালন করছে, অ্যাক্টিভ ভূমিকা এখানে পালন করছে না। সব কিছুর মূল নিয়ন্ত্রণকর্তা হচ্ছে প্রকৃতি, এটাই হচ্ছে বেসিক ব্যাপার। এবং এটা মনে রাখতে হবে যে এই থিওরিটা ডেভেলপড হয়েছিল কিন্তু জার্মান স্কুল অফ থট থেকে। জার্মান স্কুল অফ থট এটার মানে পৃথিবীতে বা ভূগোল জগতে এটার এত গ্রহণযোগ্য করার পেছনে কিন্তু জার্মান স্কুল অফ থট রয়েছে। পসিবলিজম যেমন ফ্রেঞ্চ স্কুল অফ থট, এখানে কিন্তু জার্মান স্কুল অফ থট, এটাই কিন্তু পার্থক্য ডিটারমিনিজমের সঙ্গে পসিবলিজম। এরপরেই যে তত্ত্বটা নিয়ে আমরা মতবাদটা নিয়ে আমরা জানবো পরের ভিডিওতে, সেটি হচ্ছে পসিবলিজম। তো সেটি হচ্ছে তার যে ডেভেলপড সেটা হচ্ছে ফ্রেঞ্চ স্কুল অফ থট থেকে পসিবলিজম, আর ডিটারমিনিজম হচ্ছে জার্মান স্কুল অফ থট থেকে। এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। আমরা যদি আরও একটু ভিতরে যাই এই তত্ত্বটার, দেখতে পাচ্ছ এই পৃথিবী। তো পৃথিবীর যা কিছুই আমরা প্রথম থেকে করতে চেষ্টা করছি বা করছি, যেমন খাদ্যের দিক থেকে বস্ত্রের দিক থেকে, একটা টাইমে গিয়ে কিন্তু আমাদের প্রকৃতিকে মানতেই হচ্ছে। তো এই সমস্ত যারা ভৌগোলিক ছিলেন তারা এই বিষয়গুলোর উপর বেশি করে জোর দিয়েছিলেন। আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, তাহলে পৃথিবীর মানচিত্রে দেখতে পাচ্ছ যে ঠিক এই দেখলে বলে জার্মান স্কুল অফ থট, তার মানে হচ্ছে এই জায়গা থেকে কিন্তু এই যে মতবাদ সেই মতবাদটা কিন্তু জন্মগ্রহণ করেছিল বা ডেভেলপ হয়েছিল। তারপরে আস্তে আস্তে কিন্তু সেগুলো আমেরিকার দিকে বা হচ্ছে অন্যান্য বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু এই মতবাদটা ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এই জায়গা থেকেই কিন্তু ইউরোপের এই জায়গা থেকে কিন্তু এটার গ্রোথ শুরু হয়। আর একই সঙ্গে বলে রাখছি, যেহেতু একই সঙ্গে কনসেপ্ট যুক্ত, এই জায়গা থেকে হচ্ছে অর্থাৎ ফ্রান্স থেকে হচ্ছে পসিবলিজম, আর জার্মানি থেকে বা জার্মান থেকে হচ্ছে ডিটারমিনিজমের জন্ম। অর্থাৎ এই থিওরি অনুযায়ী আমরা কি জানলাম, যে এই থিওরিতে যেটা বলতে চাইছে যে বা মতবাদে যে মানব গোষ্ঠীর যে বিবর্তনের ইতিহাস, সেই সঙ্গে সংস্কৃতি, তার জীবনযাত্রা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্ত কিছুর উপরই কিন্তু পরিবেশ বা প্রকৃতি একটা কন্ট্রোলিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এটাই হচ্ছে এর মোদ্দা কথা এই থিওরির। এরপরে যদি আমরা যাই যে ভিউজ অন ডিটারমিনিজমের দিক দিয়ে, যে বিভিন্ন রকম যে স্কুল অফ থটগুলো রয়েছে বা বিভিন্ন রকম ভৌগোলিকরা রয়েছেন, যেমন গ্রিস দেশে যারা ভৌগোলিক রয়েছেন, গ্রিক তাদেরকে বলা হয়। তো সেই জায়গা থেকে গ্রিকদের মধ্যে থেকে হেরোডোটাস, হিপোক্রেটাস, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, থুসিডিডেস, এরা কিন্তু হচ্ছে গ্রিক ভৌগোলিকদের মধ্যে থেকে ডিটারমিনিজমে বিশ্বাসী ছিলেন। অর্থাৎ তারা মনে করতেন যে প্রকৃতি হচ্ছে মেন, মানুষ কিন্তু এখানে মেন না, মানুষ একটা পরোক্ষ ভূমিকা পালন করছে, প্রকৃতি হচ্ছে মেন কন্ট্রোলিং ফ্যাক্টর পৃথিবীতে কিছু ঘটার জন্য। তারপরে রোমানদের মধ্যে রয়েছে স্ট্র্যাবো, টলেমি। এখান থেকে তো প্রশ্ন পড়তে পারে যে নিচের মধ্যে কারা কারা ডিটারমিনিজমের সমর্থক ছিলেন। ফলে এই নামগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। রোমানদের মধ্যে স্ট্র্যাবো, টলেমি। আরবদের মধ্যে আলমাসুদি, আল ইদ্রিসি, আল বাত্তানি, আল মাকদিসি, আলবিরুনি, ইবন সিনা, ইবন খালদুন, ইনারা ছিলেন এই ডিটারমিনিজমে বিশ্বাসী। এরপর আসছে জার্মান
জার্মানদের মধ্যে রয়েছে কান্ট, রিটার, আলেকজান্ডার ফন হামবোল্ট, ফ্রেডরিক র্যাটজেল। আমেরিকা থেকে ডারউইন, চার্লস ডারউইন, উইলিয়াম মরিস ডেভিস, আর্নেস্ট হেকেল, এলিন চার্চিল স্যাম্পেল, এলসওয়ার্থ হান্টিংটন। ব্রিটিশদের মধ্যে থেকে ম্যাকিন্ডার, স্কটল্যান্ড থেকে গেডেস। এই সমস্ত ভৌগোলিকরা কিন্তু সবাই ছিলেন ডিটারমিনিজমের সমর্থক। এবার আমরা আসি যে এই যে যা নামগুলো বললাম তাদের মধ্যে থেকে যে নামগুলো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল, যাদের নাম আমাদেরকে খুব মনে রাখতে হবে এবং তাদের কাজগুলো তারা কি করেছিলেন, বুক হতে পারে, তাদের কোনো কথা হতে পারে যেগুলো পরীক্ষায় পড়ার মতন, সেগুলোই কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে হেরোডোটাস কী বলেছিলেন যে অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড অ্যাজ জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্টোরিক্যালি। অর্থাৎ সমস্ত যে ইতিহাস, পৃথিবীর ইতিহাস বা কোনো একটা জায়গার ইতিহাস, তাকে কিন্তু আলোচনা করতে গেলেই, সেই জায়গার ইতিহাস আলোচনা করতে গেলেই কিন্তু সেখানকার ভৌগোলিক বিষয়বস্তুগুলো, ভৌগোলিক প্রেক্ষাপটটা কিন্তু আমাদেরকে জানতে হয় বা সেটার আলোচনা দরকার হয়ে পড়ে। আবার কোনো ভৌগোলিক বিষয়কে যখন আমরা জানব তখন কিন্তু তার পূর্বের ইতিহাস সম্পর্কে আমরা জানতে হয়। এরকম আমরা সাপোজ একটা হিস্ট্রির কথা আমি বললাম, যে হিস্ট্রির একটা ঘটনা হচ্ছে পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধ যখনই বললাম নামটা, এই যুদ্ধের টার্মটা হচ্ছে হিস্ট্রিক্যালি টার্ম, কিন্তু যখনই বললাম পলাশির যুদ্ধ, ওই নামটার সঙ্গে কিন্তু আমরা একটা জায়গার নাম বলে দিলাম, জিওগ্রাফির কনসেপ্ট পলাশি। সেই পলাশির স্থানটা কেন, কোথায়, পলাশিতেই কেন যুদ্ধটা হয়েছিল, বক্সারের যুদ্ধ বক্সারই কেন হয়েছিল, তার আশপাশের ভৌগোলিক কন্ডিশনটা কীরকম ছিল, কেন যুদ্ধটা ওখানে সংঘটিত হয়েছিল। অর্থাৎ ইতিহাসের কোনো ঘটনা বলতে গেলেই আমাকে কিন্তু তার সঙ্গে জিওগ্রাফি বা প্রকৃতি পরিবেশ চলে আসছে। অর্থাৎ তিনি এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি বা পরিবেশকে অস্বীকার করে কিন্তু আমরা কিছু আলোচনা করতে পারি না। ফলে এই টার্মটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে দিয়ে, এই লাইনটা কিন্তু দিয়ে বলতে পারে যে হু সেড দিস, এরকম দিয়ে বলতে পারে, বা কার এটা উক্তি, এরকম বলতে পারে বাংলায়। তাহলে অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড অ্যাজ জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্ট্রিক্যালি। এটা হচ্ছে হেরোডোটাসের কথা, যিনি হচ্ছেন ইতিহাসের জনক নামে খ্যাত। তারপরে আসছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি জলবায়ুকে, তিনি সমগ্র পৃথিবীকে মোট 3টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছিলেন। একটা হচ্ছে শীতল বা ফ্রিজিড, নাতিশীতোষ্ণ বা টেম্পারেট, এবং একটা হচ্ছে টরিড বা হচ্ছে অত্যুষ্ণ। এই 3টে মাত্র জলবায়ু অঞ্চলে কিন্তু তিনি ভাগ করেছিলেন। যেহেতু জলবায়ু অঞ্চল, জলবায়ুর কথা তিনি বললেন, অর্থাৎ সেটা চলে এলো অটোমেটিক্যালি প্রকৃতির কথা। তার জন্য তার এই জলবায়ুর এই ভাগ দেখে তাকে মনে করা হয় যে তিনি হচ্ছেন ডিটারমিনিজমের সমর্থক। এরপরে এরাটোস্থেনিস, আমরা জানি যে এরাটোস্থেনিস ভূগোলের বিশাল বড় নাম, তিনি ভূগোলের জনক নামে খ্যাত। তিনি যে টার্মটা বলেছিলেন, যে বিষয়বস্তুগুলো করেছিলেন, সেটা হচ্ছে ইকুমেন। এর সঙ্গে কিন্তু ক্লাইমেটের একটা সম্পর্ক রচনার চেষ্টা করেছিলেন। ইকুমেন কথার অর্থ হচ্ছে বসতি, যেখানে মানুষ বাস করে, সেই জায়গার সঙ্গে ক্লাইমেট অর্থাৎ জলবায়ুর তিনি সম্পর্ক স্থাপনের কথা তিনি তার বইয়ে উল্লেখ করেছেন। ফলে এইখানে একটা প্রশ্ন পড়তে পারে, ইকুমেন এই টার্মটা কিন্তু কে ব্যবহার করেছেন, এটা পড়তে পারে। এবং ইকুমেন অ্যান্ড ক্লাইমেট, ইকুমেনের সঙ্গে ক্লাইমেটের কী সম্পর্ক, এই নিয়ে কিন্তু আলোচনা করেছেন কে, এরাটোস্থেনিস। তার জন্য তাকে মনে করা হয় ডিটারমিনিজমের সমর্থক। এরপর যদি আমরা আসি স্ট্যাবোর ক্ষেত্রে, স্ট্যাবো জিওগ্রাফিকা নামে একটি কিন্তু তিনি গ্রন্থ রচনা করেছিলেন, এবং এই গ্রন্থের মাধ্যমে তিনি যে কী করেছেন, যে তিনি রোম নগরীর উন্নতির পেছনে প্রকৃতির আনুকূল্যকেই তিনি দায়ী করেছিলেন। যে রোম নগরী কেন এত উন্নত, তার জন্য প্রকৃতিই দায়ী। অর্থাৎ আমরা যদি ভূগোলের যে বিষয়বস্তুগুলোর দিকে তাকাই, যে দেখবে তোমরা মাধ্যমিকে ছিল যে কোনো একটা শহর বা নগর গড়ে ওঠার কারণ কী, তাহলে তার ভৌগোলিক পরিবেশটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেটা হয়তো নদীর ধারে বা হচ্ছে সমুদ্রের ধারে, সেই প্রাকৃতিক অবস্থানের জন্যই কিন্তু তার গ্রোথটা এতটা বেশি হয়েছে। বেশিরভাগ শহর বা পুরনো যে সভ্যতাগুলো সেগুলো দেখতে পাওয়া যায় নদীর ধারে গড়ে উঠেছে, নদীর ধারকে কেন্দ্র করে। অর্থাৎ সেই প্রাকৃতিক পরিবেশটা, অর্থাৎ সেই প্রকৃতি কিন্তু সেইখানকার উন্নতির জন্য দায়ী। তার জন্য এই ভৌগোলিকরা মনে করছেন যে প্রকৃতি হচ্ছে সব কিছুর নিয়ন্ত্রক। অর্থাৎ এই জন্যই, অর্থাৎ প্রকৃতি বা নেচারই হচ্ছে সব কিছুর ডিটারমিন্যান্ট, সেই সব কিছু নির্ধারণ করছে, সেই সব কিছু নিয়ন্ত্রণ করছে। তো তার জন্য সেই কনসেপ্ট থেকেই কিন্তু এই তত্ত্বটা বা মতবাদটা এসছে। তো জিওগ্রাফিকা বইটি কে লিখেছেন, এটা টার্ম ইংলিশ যে বানানটা রয়েছে সেটার দিকে নজর রাখবে। তো এটা হচ্ছে স্ট্যাবো। তারপরে আল বিরুনি যে বই লিখেছেন কিতাব উল হিন্দ, তাহলে কিতাব মানে হচ্ছে বই,
আর হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তানের কথা এখানে তিনি বলেছেন, অর্থাৎ ভারতবর্ষের। তিনি ভারতবর্ষের ওপর মৌসুমী জলবায়ুর প্রভাব কিন্তু এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন বা আলোচনা করেছেন, অর্থাৎ আবার তিনি জলবায়ু যেই বললেন সেই কিন্তু প্রকৃতির একটা ভূমিকা নিয়ে আসতে চাইলেন। ইবন খালদুনের দিকে যদি যাই, ইবন খালদুন যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে মুকাদ্দিমা, খুবই ইম্পর্টেন্ট বই। বইয়ের নাম উল্লেখ করে কিন্তু পড়তে পারে কে মুকাদ্দিমা রচনা করেছেন, বা নেটের ধাঁচে যেরকম প্রশ্ন পড়ে, একদিকে হয়তো রাইটারের নাম দিল, জিওগ্রাফারদের নাম দিল, একদিকে হয়তো 4টে বইয়ের নাম দিল, ফলে তাদেরকে ম্যাচ করাতে হবে, কোনটা মিসম্যাচ বা সঠিকভাবে ম্যাচ করাও, এরকমভাবে কিন্তু প্রশ্ন পড়তে পারে। সেখানে কিন্তু ইবন খালদুনের মুকাদ্দিমা বইটার নাম কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু পড়েছে। তাহলে মুকাদ্দিমা এই বইটি একজন আরব জিওগ্রাফার ইবন খালদুন তিনি রচনা করেছেন। এখানেও কিন্তু তিনি জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের সপক্ষেই তিনি বিভিন্ন রকম তত্ত্ব তুলে ধরেছেন এই মুকাদ্দিমা বই, অর্থাৎ এটাও কিন্তু জলবায়ু বিষয়ক বই। এটাও কিন্তু পড়তে পারে যে কী বিষয়ক বই, কিতাবুল হিন্দু যেমন জলবায়ু বিষয়ক বই এবং সেই সঙ্গে ভারতের জলবায়ু, সেখানে মুকাদ্দিমা হচ্ছে কিন্তু জলবায়ু বিষয়ক বই। এরপরে হচ্ছে কার্ল রিটার, তিনি হচ্ছেন ফাউন্ডার অফ জিওগ্রাফিক্যাল ডিটারমিনিজম, এই তত্ত্বের জনক বা এই তত্ত্বের প্রবক্তা কিন্তু বলা যায় যে রিটারকেই। তারপরে আসছে হারবার্ট স্পেন্সার, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ফাউন্ডার অফ সোশ্যাল ডারউইনিজম। আগে জানতে হবে সোশ্যাল ডারউইনিজম কী। ডারউইন যে কথাটি বলেছিলেন, যে তিনি যে বলেছিলেন যে সমাজে বা আমাদের প্রকৃতিতে টিকে থাকতে গেলে আমাদেরকে সবসময় কী করতে হয়, স্ট্রাগল করতে হয়, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। যে স্ট্রাগল করতে পারবে না সেই কিন্তু প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এই ধারণা থেকেই কিন্তু হার্বার্ট স্পেন্সার তিনি কিন্তু এই মতবাদের তিনি জন্ম দিয়েছেন, সেটা হচ্ছে সোশ্যাল ডারউইনিজম। সোশ্যাল ডারউইনিজম এই তত্ত্বের মাধ্যমে তিনি কি বলেছেন, যে প্রাণীদের মতোই মানুষকেও কিন্তু নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় এবং নির্দিষ্ট পরিবেশের সাথে অভিযোজন করে চলতে হয়। এই ধারণাকেই বলা হচ্ছে কি সোশ্যাল ডারউইনিজম। অবশ্যই মনে রাখবে সোশ্যাল ডারউইনিজম এটার ফাউন্ডার হচ্ছে হার্বার্ট স্পেন্সার এবং তার সমর্থক বা প্রোপোনেন্ট তার পরবর্তীকালে র্যাটজেলও ছিল, কিন্তু ফাউন্ডার কিন্তু হার্বার্ট স্পেন্সারই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন এই সোশ্যাল ডারউইনিজম এই তত্ত্ব দিতে গিয়ে। এরপরে আসছে ফ্রেডরিক র্যাটজেল, তিনি নিউ ডিটারমিনিজম বা নব নিয়ন্ত্রণবাদ এই তত্ত্বের জনক বা প্রতিষ্ঠাতা। তিনি যে বুক লিখেছেন সেটি হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি, বানানটা কিন্তু পলিটিক্স এরকম উচ্চারণ হবে, যে পলিটিক্স জিওগ্রাফিক এরকম ধরনের উচ্চারণ হবে, কিন্তু এর মানে হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি। এছাড়াও সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট তিনি যে কনসেপ্ট দিয়েছিলেন সেটা হচ্ছে লেবেনসরাউম বা লেবেনসরাউম, এর মানে হচ্ছে কি লিভিং স্পেস, যেখানে মানুষেরা বসবাস করে সেই রকম একটা জায়গার কথাই তিনি এখানে লেবেনসরাউম বলতে বুঝিয়েছেন। যে তিনি এখানে যেটা বোঝাতে চেয়েছেন এই লেবেনসরাউম এই টার্মটার মাধ্যমে, যে কি যেরকমভাবে একটা প্রাণীর বৃদ্ধি বিকাশ হয় সেরকমভাবে কিন্তু একটা স্টেট বা রাজ্যেরও বা কোনো একটা স্থানেরও কিন্তু সেরকমভাবে বৃদ্ধি বিকাশ হয়, অর্থাৎ তিনি স্টেটকে একটি জীবন্ত কল্পনা করেছেন এবং তার জন্য সেই লিভিং স্পেসটারই নাম দিয়েছেন তিনি লেবেনসরাউম। এখানে পড়তে পারে হু কয়েন দ্য টার্ম বা কে এই লেবেনসরাউম কথাটি ব্যবহার করেন প্রথম, সেটা হচ্ছে ফ্রেডরিক র্যাটজেল। ফ্রেডরিক র্যাটজেলের সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে তিনি একজন বড় পলিটিক্যাল জিওগ্রাফার যেমন ছিলেন, সেই সঙ্গে হচ্ছে লেবেনসরাউম এই যে কনসেপ্ট বা এই যে টার্ম এটার কিন্তু উদ্ভাবক হচ্ছেন ফ্রেডরিক র্যাটজেল। এরপরে আসছে এলেন চার্চিল স্যাম্পেল, তিনি যে বইটা লিখেছেন তার নাম হচ্ছে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট, খুব ইম্পর্টেন্ট বই, ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট তিনি এই বই লিখেছেন এবং তিনি বলেছিলেন ম্যান ইজ প্রোডাক্ট অফ দ্য আর্থ সারফেস, খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ আর্থ সারফেস। দিস মিন্স নট মেয়ারলি দ্যাট হি ইজ এ চাইল্ড অফ দ্য আর্থ, ডাস্ট অফ হার ডাস্ট, বাট দ্যাট আর্থ হ্যাজ মাদার্ড হিম, ফেড হিম, সেট হিম টাস্ক, directed his thoughts, confirmed him with difficulties that have strengthened his body and sharpened his wits। এর মানে কি? এর মানে হচ্ছে মা যেমন তার সন্তানকে শিশুকে লালন পালন করে তার নিজ গুণ বৈশিষ্ট্য যা কিছু আছে সন্তানের মধ্যে সঞ্চার করে চলেন, প্রকৃতিও কিন্তু কি হচ্ছে তার মধ্যে যা যা আছে ভালো জিনিস সেগুলোও কিন্তু তার
তার সেখানে বসবাসকারী মানুষদেরকে কিন্তু কী করেন, দান করেন। মা যেরকম তার সব কিছু ভালো কিছু, তার গুণাগুণ, সব বৈশিষ্ট্য সব কিছু তার শিশুকে দান করেন, প্রকৃতিও তার গুণাগুণ বৈশিষ্ট্য সেখানে বসবাসকারী মানুষদের দান করেন। অর্থাৎ এখানে প্রকৃতিকে তিনি মা হিসেবে কল্পনা করেছেন এবং তিনি এটা বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির উপরেই কিন্তু মানুষ বা মানব সমাজ যা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নির্ভরশীল। প্রকৃতি আমাদেরকে মা হিসাবে সেগুলো দিচ্ছে। এটা কিন্তু খুব বড় একটা কথা। তো এলিন চার্চিল স্যাম্পেল এটা কিন্তু বলেছিলেন। তাহলে এই কোডটা কিন্তু করে দিতে পারে, ম্যান ইজ এ প্রোডাক্ট অফ দ্য আর্থ সারফেস, এটাকে কিন্তু কোড করে দিয়ে বলতে পারে যেটা কে বলেছিলেন। তাহলে এটা হচ্ছে এলিন চার্চিল স্যাম্পেল এটা কিন্তু বলেছিলেন। এই একটা গেল। এবার আসবো হান্টিংটন, এলসওয়ার্থ হান্টিংটন। তার বইয়ের নাম হচ্ছে দ্য পালস অফ এশিয়া, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট। খুবই ইম্পর্টেন্ট বই, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট। বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়েছে। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটি কার লেখা? তাহলে হচ্ছে এলসওয়ার্থ হান্টিংটনের লেখা সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট। বারবার বলছি, আবার সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা এবং সেই সঙ্গে ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, অর্থাৎ সভ্যতার সঙ্গে জলবায়ু কীভাবে ওতপ্রোতভাবে জড়িত সেটি কিন্তু এই বইয়ের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন। এছাড়াও তিনি লিখেছেন দ্য প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি, ম্যান স্প্রিং অফ সিভিলাইজেশন। তিনি যার প্রোপোনেন্ট সেটা হচ্ছে ক্লাইমেটিক ডিটারমিনিজম, অর্থাৎ জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের তিনি হচ্ছেন জনক। এলসওয়ার্থ হান্টিংটনের সঙ্গে সবচেয়ে যারা জড়িত সেটা হচ্ছে ক্লাইমেটিক ডিটারমিনিস্ট। তিনি হচ্ছেন একজন ক্লাইমেটিক ডিটারমিনিস্ট বা জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা। যদি থাকে যে কে ক্লাইমেটিক ডিটারমিনিজম বা জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ প্রচলন করেন তাহলে হচ্ছে এলসওয়ার্থ হান্টিংটন। তিনি সবচেয়ে বেশি করে ক্লাইমেটিক অর্থাৎ প্রকৃতি থেকে একটু সরে এসে ক্লাইমেটকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ জলবায়ু হচ্ছে কোনো একটা সভ্যতা থেকে শুরু করে মানব সমাজের গড়ে ওঠার জন্য সবচেয়ে বেশি বড় নিয়ন্ত্রণকর্তা বা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। তাহলে তিনি প্রকৃতি থেকে একটু সরে এসে জলবায়ুর উপর গুরুত্ব বেশি দিয়েছেন, তার জন্য তাকে বলা হয় ক্লাইমেটিক ডিটারমিনিজমের প্রোপোনেন্ট। তারপরে ম্যাকিন্ডারের যে বুক দ্য জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রি 1904 সালে প্রকাশিত হয়েছিল, ডেমোক্রেটিক আইডিয়ালস অ্যান্ড রিয়ালিটি 1919 সালে প্রকাশিত হয়েছিল, এবং তার কনসেপ্ট খুব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে হার্টল্যান্ড থিওরি। তো হার্টল্যান্ড থিওরির প্রবক্তা হচ্ছেন ম্যাকিন্ডার। তিনি যেটা বলেছিলেন, তিনি কি বলেছিলেন, হু রুলস ইস্ট ইউরোপ কমান্ডস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যে ইউরোপকে রুল করতে পারবে, শাসন করতে পারবে, সেই কিন্তু গোটা বিশ্বকে শাসন করবে। অর্থাৎ ইউরোপ যার হাতে থাকবে সেই গোটা পৃথিবীকে তার নিজের হাতের তালুতে রাখতে পারবে। অর্থাৎ ইউরোপকে যদি তুমি দখল করতে পারো, ইউরোপকে যদি শাসন করতে পারো, তাহলেই তোমার দখলে পৃথিবী থাকবে। অর্থাৎ এখানেও তিনি একটা এরিয়া প্রকৃতির কিন্তু কনসেপ্ট নিয়ে আসছেন। তার জন্য ইউরোপকে তিনি এখানে কল্পনা করেছিলেন হার্ট হিসেবে। হার্ট হচ্ছে সেই হার্ট। তাহলে এখান থেকে আরেকটা, এখানে এই হার্টল্যান্ডের সঙ্গে আরেকটা থিওরি রয়েছে রিমল্যান্ড। তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে যে রিমল্যান্ড থিওরিটা কার, কে প্রোপাউন্ড করেছেন বা কে প্রবক্তা রিমল্যান্ড থিওরির। এই হার্টল্যান্ডের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত রিমল্যান্ড থিওরি। তো সেটিকে দান করেছেন, সেটি তোমরা কমেন্ট বক্সে জানাও। এরপরে এই হলো মোটামুটিভাবে আমাদের যে ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ সেই তত্ত্বটি। এখান থেকে কী কী ধরনের প্রশ্ন পড়তে পারে সেগুলো একটু আমরা আলোচনা করছি। তার আগে একটু বলে রাখি যে এই যে নিয়ন্ত্রণবাদ, তার যদি আমরা বিবর্তনটা একটু দেখি, তাহলে প্রথম দিকে যে বিবর্তনবাদগুলো হয়েছিল সেগুলো কিন্তু টেলিওলজিক্যাল বলা হয় তাদেরকে। অর্থাৎ টেলিওলজি মানে কি? টেলিওলজি মানে হচ্ছে যে কোনো কিছুরই একটা এমন কনসেপ্ট যে এভরিথিং হ্যাজ এ পারপাস অর গোল, মানে প্রত্যেকটা কিছুরই একটা উদ্দেশ্য রয়েছে। যে মানুষ পৃথিবীতে এসছে, তাহলে তার কিছু উদ্দেশ্য রয়েছে, তার কিছু কাজ রয়েছে, মানুষের প্রত্যেকটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের কিছু না কিছু কাজ রয়েছে। তাহলে সেই পরম উদ্দেশ্যের কথা মনে রাখাটাকেই বলা হচ্ছে কি টেলিওলজিক্যাল ভিউ বা টেলিওলজি। অর্থাৎ প্রত্যেকটা বিষয়বস্তু বা জিনিসেরই কিন্তু কিছু না কিছু কাজ রয়েছে। এই উদ্দেশ্যের ভিত্তিতে বা প্রকৃতির এই থিওরিটাকে বিশ্বাস করে যারা চলতেন, যে সমস্ত ডিটারমিনিজমের প্রবক্তা, তারা হচ্ছেন কিন্তু হেরোডোটাস থেকে শুরু করে একেবারে যারা ছিল কার্ল রিটারের আগে পর্যন্ত সকলেই হচ্ছে কিন্তু এইরকম টেলিওলজিতে বিশ্বাস করতেন। তারপরে কার্ল রিটার, হামবোল্ট থেকে শুরু করে এরা হচ্ছেন কিন্তু জিওগ্রাফিক ডিটারমিনিজম, অর্থাৎ তারা প্রকৃতির ওপর একটু গুরুত্ব দিতে শুরু করলেন। তারপরে ডারউইন, ডেভিস, হেকেল এরা কিন্তু হচ্ছেন সায়েন্টিফিক যে এক্সপ্লেনেশন বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর তারা বেশি করে একটু গুরুত্ব দিলেন সেক্ষেত্রে। তারপরে আসছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, অর্থাৎ পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব কিছুতে। তাদের যারা প্রবক্তা তারা হচ্ছেন হান্টিংটন, ম্যাকিন্ডার, গেডেস এনারা।
অর্থাৎ এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু যে নিয়ন্ত্রণবাদের যে বিবর্তন এটা কিন্তু হয়েছিল। এছাড়া ক্লাইমেটিক যদি আমরা বলি, জলবায়ুগত ডিটারমিনিজম, তাহলে তো সেখানে রয়েছে যে জলবায়ুকে যারা গুরুত্বপূর্ণ দিচ্ছেন স্যাম্পেল রয়েছে। তাহলে এইভাবে এই তত্ত্বগুলো রয়েছে। এবার আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই যে কীভাবে কোশ্চেন পড়তে পারে, হুইচ স্কুল অফ থট ফার্স্ট ডেভেলপ ডিটারমিনিজম, কোন স্কুল অফ থট এই নিয়ন্ত্রণবাদের সবচেয়ে আগে করেছিল, উন্নয়ন করেছিল বা ডেভেলপ কোনখান থেকে হয়েছিল, কোন স্কুল অফ থট, তোমরা কমেন্ট বক্সে জানাও। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাপোর্টার অফ দ্য থিওরি অফ ডিটারমিনিজম, অর্থাৎ এখানে 3-4 জনের নাম দেবে, 3-4 জনের নামের মধ্যে থেকে প্রশ্ন থাকবে যে নিজের মধ্যে কোনজন ডিটারমিনিজমের সমর্থক নয়। তাহলে যারা যারা সমর্থক সবার কিন্তু নাম আমাদের মনে রাখা জরুরি। হু প্রোপাউন্ড হার্টল্যান্ড থিওরি, কে হার্টল্যান্ড থিওরি দান করেছিলেন, একটু আগে বলা হলো, সেটা হচ্ছে ম্যাকিন্ডার। হু কয়েন দ্য টার্ম লেবেন্সরাউম, কে লেবেন্সরাউম এই টার্মটির প্রবর্তন করেছিলেন, তাহলে তোমরা জানাবে এটা কমেন্ট বক্সে, কে লেবেন্সরাউম এই টার্মটা কয়েন করেছিলেন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সোশ্যাল ডারউইনিজম, সোশ্যাল ডারউইনিজম এই তত্ত্বের প্রবক্তা কে, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পড়তে পারে। তাহলে অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে বা কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেগুলো কমেন্ট বক্সে জানাও, আমরা পরপর সেই ধরনের ভিডিও আনতে থাকবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।